আসসালামু আলাইকুম। ইসিতে তৃতীয় দিনের আপিল শুনানি চলছে। এসএসসি এইচএসসি পরীক্ষার সময়সূচি জানালো শিক্ষা বোর্ড এবং সবশেষে থাকছে যে শর্তে গাজা সরকারের দায়িত্ব ছাড়তে রাজি হামাস। দর্শক দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইসিতে তৃতীয় দিনের আপিল শুনানি চলছে। নির্বাচন কমিশনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলে তৃতীয় দিনে শুনানি চলছে। সোমবার 12 জানুয়ারি 10টায় এই শুনানি শুরু হয়, যা বিকাল 5টা পর্যন্ত চলবে। ইসি সূত্র জানায় আজ 141 থেকে 210 নম্বর পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। আগামীকাল মঙ্গলবার 13 জানুয়ারি 211 থেকে 280 নম্বর আপিলের শুনানি নেওয়া হবে। এসব শুনানিতে দেশের বিভিন্ন এলাকার প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নিজেদের বক্তব্য উপস্থাপন করবেন। এর আগে শনিবার 10 জানুয়ারি প্রথম দিনে 1 থেকে 70 নম্বর আপিলের শুনানি শেষ হয়। এতে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে 51টি আপিল মঞ্জুর এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে 1টি আপিল মঞ্জুর করা হয়। ব্রাহ্মণবাড়িয়া 1 আসনে স্বতন্ত্র প্রার্থী এস.এ.কে একরামুজ্জামানের মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে আপিল মঞ্জুর হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। এদিন 15টি আপিল নামঞ্জুর এবং 3টি আপিল অপেক্ষমান রাখা হয়। রবিবার 11 জানুয়ারি দ্বিতীয় দিনে 70টি আপিলের শুনানি হয়। এর মধ্যে 57টি আপিল মঞ্জুর, 7টি নামঞ্জুর এবং 6টি পেন্ডিং রাখা হয়েছে। এছাড়া মুন্সিগঞ্জ 3 আসনে স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সিক সদস্য সচিব মহিউদ্দিনের আপিলও মঞ্জুর করা হয়েছে। উল্লেখ্য, প্রার্থীরা প্রত্যাহারের শেষ সময় 20 জানুয়ারি। 21 জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনী প্রচারণা শুরু হবে 22 জানুয়ারি এবং চলবে 10 ফেব্রুয়ারি সকাল 7:30টা পর্যন্ত। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 12 ফেব্রুয়ারি সকাল 7:30টা থেকে বিকাল 4:30টা পর্যন্ত। জামায়াত আমিরের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মিস্টার ইয়াওয়েন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার সকাল 9টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন ডেপুটি চিফ অফ মিশন ডিসিএম ডক্টর লিউ ইউইন, পলিটিক্যাল ডিরেক্টর মিস্টার ঝাং জিং, মিস্টার রুকি রাকি ও মিস নাফিসা লিয়াংশুই। বৈঠকে বাংলাদেশ ও চীনের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা নিয়ে মত বিনিময় করেন। এ সময় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, শিক্ষাবিদ ডক্টর জুবায়ের আহমেদ, উন্নয়ন টিম লিড দেওয়ান আলমগীর এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডক্টর মাহমুদুল হাসান। অবৈধ অস্ত্র উদ্ধারে সরকারের ব্যর্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মির্জা ফখরুল। নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও সন্তোষজনক নয়, যা নির্বাচনকে ঘিরে উদ্বেগ বাড়াচ্ছে। সোমবার ঠাকুরগাঁও জেলা শহরের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি বলেন, আমরা খুব উদ্বিগ্ন। সরকারের ব্যর্থতায় এখনও অস্ত্র উদ্ধার সম্ভব হয়নি। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি, তবে আমরা আশা করি দ্রুততা উন্নত হবে। নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিএনপি জনগণের কাছে যাচ্ছে এবং দেশের গণতান্ত্রিক অগ্রগতির পেছনে দলটির বড় ভূমিকা রয়েছে। তিনি বলেন, সংস্কার, একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্রে ফেরা, সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা, এ সবই বিএনপির অবদান। তিনি আরও বলেন, বর্তমানে যে সংস্কারগুলি সংস্কার কমিশনের মাধ্যমে গ্রহণ করা হয়েছে সেগুলিতেও বিএনপির প্রতিনিধিত্ব রয়েছে, যা দলটির গঠনমূলক রাজনীতির প্রমাণ। ক্রিকেট ইস্যুতে কথা বলতে গিয়ে বিএনপি মহাসচিব বলেন, আন্তর্জাতিক রাজনীতি এখানে জড়িয়ে আছে এবং একজন বাংলাদেশি ক্রিকেটারের প্রতি অবমাননা মানে দেশের মর্যাদায় আঘাত। তিনি ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে বলেন, ছোটখাটো বিষয় আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। ভারত প্রসঙ্গে তিনি বলেন, দুই দেশের মধ্যে পারস্পরিক সম্মান বজায় রেখে সম্পর্ক পরিচালিত হওয়া দরকার। আমরা তাদের সঙ্গে ভালো আচরণ করলে তারাও বিরূপ আচরণ কমাবে, বলেন মির্জা ফখরুল। এসএসসি এইচএসসি পরীক্ষার সময়সূচি জানালো শিক্ষা বোর্ড। চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রাথমিক সময়সূচি জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। ঘোষণা অনুযায়ী আগামী এপ্রিলের শেষ সপ্তাহে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে, আর এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে জুনের শেষ সপ্তাহে। এইচএসসি পরীক্ষার ফর্ম পূরণ শুরু হবে আগামী 1 মার্চ থেকে। শিক্ষা বোর্ড জানিয়েছে, পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। স্বাভাবিকভাবে প্রতি বছর ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হলেও করোনা মহামারী ও পরবর্তী নানা কারণে গত কয়েক বছর সেই সূচি ঠিক রাখা সম্ভব হয়নি। চলতি বছর জাতীয়
নির্বাচন ও পবিত্র রমজান মাস বিবেচনায় নিয়ে এসএসসি পরীক্ষা এপ্রিলের শেষ সপ্তাহে নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী বা টেস্ট পরীক্ষা এবং ফর্ম পূরণের কাজ শেষ হয়েছে। বর্তমানে পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি চলছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির বলেন, সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন। মাঠ পর্যায় থেকে বিশেষ কোনো অনুরোধ এলে ফর্ম পূরণের সময় 2-1 দিন বাড়ানো হতে পারে। তিনি আরও জানান, এইচএসসি পরীক্ষার্থীদের ফর্ম পূরণ 1 মার্চ থেকে শুরু হবে এবং 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই পুরো প্রক্রিয়া শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিদেশি মেশিনে মুন্সিগঞ্জে ইয়াবা উৎপাদন, যুবক গ্রেপ্তার। বিদেশ থেকে আনা বিশেষ যন্ত্রপাতি ব্যবহার করে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে ইয়াবা তৈরি করতেন এক যুবক। এমন অভিযোগে ফিরোজ নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে তার কাছ থেকে ইয়াবা তৈরির মেশিন, বিপুল পরিমাণ রাসায়নিক দ্রব্য, 800টি ইয়াবা বড়ি ও 25 গ্রাম আইস উদ্ধার করা হয়েছে। রোববার রাত 10:30টার দিকে টঙ্গীবাড়ি উপজেলার দক্ষিণ বেতকা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ফিরোজ ঢাকার বাসাবো এলাকার আবু তাহেরের ছেলে। পুলিশ জানায়, ফিরোজ তার খালু রশিদ ঢালির বাড়িতে অবস্থান করে ইয়াবা উৎপাদন করতেন। সেখানে তৈরি মাদক পরে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হতো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে উৎপাদনে ব্যবহৃত মেশিন ও প্রয়োজনীয় রাসায়নিক উপকরণ জব্দ করা হয়। স্থানীয়রা জানান, প্রায় 1 দশক ধরে ঢাকায় ইয়াবা সহ নানা মাদকের কারবারে জড়িত ছিলেন ফিরোজ। একাধিক মামলার পর প্রায় 5 বছর আগে তিনি দক্ষিণ বেতকায় খালুর বাড়িতে এসে বসবাস শুরু করেন এবং সেখান থেকেই অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন। তাদের ভাষ্যমতে 6-7 মাস আগে তিনি হংকং সফর করেন এবং সেখান থেকে ইয়াবা তৈরির একটি মেশিন এনে বাড়ির পাকা ভবনের ভেতরে উৎপাদন শুরু করেন। কুরিয়ার সার্ভিস সহ বিভিন্ন মাধ্যমে বিদেশ থেকে রাসায়নিক দ্রব্য আনা হতো। টঙ্গীবাড়ি থানার সেকেন্ড অফিসার রবিউল ইসলাম জানান, ফিরোজ প্রায় 5 বছর ধরে দক্ষিণ বেতকায় ভাড়া বাসায় ছিলেন এবং একবার হংকং গিয়েছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, বিদেশ থেকে আনা মেশিন ও রাসায়নিক দ্রব্য ব্যবহার করে সম্প্রতি ইয়াবা উৎপাদন করে বিক্রির চেষ্টা করছিলেন। তিনি আরও বলেন, ফিরোজের বিরুদ্ধে ঢাকায় একাধিক মাদক মামলা রয়েছে এবং তার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের সড়ক নির্মাণ। সোমবার ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক। কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার খলিশাকোটাল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ আবারও সড়ক নির্মাণ কাজ শুরু করায় উত্তেজনা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে আজ সোমবার বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে খলিশাকোটাল সীমান্তে বিএসএফের পাকা সড়ক নির্মাণের অভিযোগে বিজিবি বারবার পতাকা বৈঠকের মাধ্যমে আপত্তি জানিয়েছে। সর্বশেষ গত শুক্রবার কোম্পানি কমান্ডার পর্যায়ের 3য় বৈঠকে বিজিবির কড়া প্রতিবাদের মুখে বিএসএফ কাজ সাময়িকভাবে স্থগিত রাখে। পরিস্থিতি কিছুটা শান্ত হলেও রবিবার সকালে বিএসএফ নতুন করে সড়কে মাটি ভরাটের কাজ শুরু করে। স্থানীয়রা জানিয়েছেন, পূর্বের প্রতিশ্রুতি রাখেনি বিএসএফ। সকাল থেকে বিকাল পর্যন্ত একাধিক যানবাহন দিয়ে সড়কে মাটি ভরাট করা হচ্ছে। স্থানীয়রা আশা করেছেন, 2 দেশের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের বৈঠকের পর এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। বিজিবি সূত্র জানায়, আন্তর্জাতিক মেইন পিলার নম্বর 934 এর 1 নম্বর সাবপিলারের পাশে সোমবার পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। এতে লালমনিরহাট 15 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক এবং ভারতের 3 ব্যাটালিয়নের কমান্ডার অংশ নেবেন। আন্তর্জাতিক আইন অনুযায়ী শূন্য রেখা থেকে উভয় দেশের 150 গজের মধ্যে কোনো পাকা স্থাপনা নির্মাণ নিষিদ্ধ। কিন্তু বিএসএফ শূন্যরেখার 70 থেকে 120 গজের মধ্যে সড়ক নির্মাণ শুরু করেছে। এ বিষয়ে স্থানীয় জনগণও বিজিবির সঙ্গে অবস্থান নিয়েছে। লালমনিরহাট 15 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি ইমাম জানান, বিএসএফ দাবি করছে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের জন্য সাময়িকভাবে মাটি ভরাট করা হয়েছে। সোমবার কমান্ডার পর্যায়ের বৈঠকে বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা হবে। তিনি আরও জানান, সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। গাজায় চলমান যুদ্ধবিরতি ইসরায়েলের ধারাবাহিক হামলায় ভঙ্গুর হয়ে পড়ার মধ্যেই বড় এক রাজনৈতিক বার্তা দিয়েছে হামাস। প্রায় 2 দশক ধরে গাজা শাসন করে আসা সংগঠনটি জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি চুক্তি পুরোপুরি কার্যকর হলে তারা গাজার প্রশাসনিক ক্ষমতা একটি স্বাধীন টেকনোক্র্যাট কমিটির হাতে তুলে দিতে প্রস্তুত। রোববার দেওয়া এক বিবৃতিতে হামাস জানায়, গাজা উপত্যকার শাসন ব্যবস্থায় মৌলিক পরিবর্তনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ট্রাম্প প্রস্তাবিত বোর্ড অফ পিস গঠনের কথা উল্লেখ করে হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেন, শান্তি চুক্তির ভিত্তিতে সব সরকারি প্রতিষ্ঠান ও সংস্থাকে স্বাধীন ফিলিস্তিনি টেকনোক্র্যাটদের কাছে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এ সিদ্ধান্ত চূড়ান্ত ও স্পষ্ট। সম্ভাব্য নতুন প্রশাসন যেন কার্যকরভাবে কাজ শুরু করতে পারে সেজন্য প্রয়োজনীয় দিক নির্দেশনাও দেওয়া হয়েছে। জাতীয় স্বার্থ রক্ষা ও গাজায় চলমান যুদ্ধের
অবসান ঘটানোর লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি। বিশ্লেষকদের মতে এই ঘোষণা গাজার রাজনৈতিক ও প্রশাসনিক ভবিষ্যতের ক্ষেত্রে একটি বড় মোড়। যুদ্ধক্লান্ত গাজাবাসীর জন্য এটি নতুন সম্ভাবনারও ইঙ্গিত দিতে পারে। তবে হামাস ক্ষমতা ছাড়তে রাজি হলেও তাদের স্থলে কে বা কারা গাজার দায়িত্ব নেবে তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। হামাস বলেছে টেকনোক্র্যাট কমিটির সদস্যদের নাম দ্রুত ঘোষণা করা দরকার, কিন্তু যে বোর্ড অফ পিস এই কমিটি মনোনীত করবে সেটিও এখনও আনুষ্ঠানিকভাবে গঠিত হয়নি। এদিকে ইসরায়েল জানিয়েছে প্রস্তাবিত বোর্ড অফ পিসের মহাপরিচালক হিসেবে বুলগেরিয়ার কূটনীতিক নিকোলাই মলাদেনোভকে দায়িত্ব দেওয়া হতে পারে। যুক্তরাষ্ট্র, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের প্রতিনিধিদের নিয়ে বোর্ডটির অন্যান্য সদস্যদের নামও শিগগিরই ঘোষণা করা হতে পারে। গুগল ছবি তৈরির জন্য নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক এআই মডেল পরীক্ষা করছে। নতুন মডেলের নাম ন্যানো বানানা 2 ফ্ল্যাশ। প্রাথমিক তথ্য অনুযায়ী এটি আগের ন্যানো বানানা প্রো মডেলের তুলনায় দ্রুত কাজ করবে এবং খরচও কম হবে। নতুন মডেলটি গুগলের জেমিনি ফ্ল্যাশ সিরিজের অংশ। এই সিরিজকে গুগলের সবচেয়ে দ্রুতগতির জেনারেটিভ এআই হিসেবে ধরা হয়, যা নিজে থেকেই লেখা, ছবি বা অন্যান্য কন্টেন্ট তৈরি করতে পারে। ধারণা করা হচ্ছে ন্যানো বানানা 2 ফ্ল্যাশ সহজে ব্যবহারযোগ্য এবং কম সময় ছবি তৈরি করতে পারবে, তবে এটি প্রো মডেলের মতো শক্তিশালী বা খুব বেশি সৃজনশীল হবে না। বর্তমানে গুগলের ছবি তৈরির কাজে ন্যানো বানানা প্রো মডেল ব্যবহার হচ্ছে, যা জেমিনি 3 প্রো ইমেজ নামেও পরিচিত। এটি মূলত সৃজনশীল কাজের জন্য তৈরি। লিখিত বা উদাহরণ কন্টেন্টকে বিস্তারিত ছবি, প্রোটোটাইপ, ডায়াগ্রাম, স্টোরিবোর্ড, তথ্যচিত্র, এমনকি রেসিপি বা আবহাওয়ার ছবি হিসেবে রূপান্তর করা যায়। বিশেষজ্ঞরা মনে করছেন নতুন ন্যানো বানানা 2 ফ্ল্যাশ মডেলটি প্রো সংস্করণের মতো শক্তিশালী না হলেও দ্রুত এবং সহজভাবে ছবি তৈরির জন্য কার্যকর হবে। অল্প সময়ে কম খরচে সাধারণ ছবি তৈরি করতে ইচ্ছুক ব্যবহারকারীদের জন্য এটি বিশেষভাবে উপযোগী হতে পারে। বাংলাদেশের ম্যাচের জন্য বিকল্প ভেন্যু ভাবছে আইসিসি। আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। রাজনৈতিক পরিস্থিতি ও নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ভারত থেকে ম্যাচ সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজনের প্রস্তাব দিয়ে আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে। তবে আইসিসি আপাতত শ্রীলঙ্কাকে বিকল্প হিসেবে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন না, বরং আইসিসি ভারতের ভেতরেই দুটি বিকল্প ভেন্যু বিচারণায় রেখেছে: চেন্নাইয়ের এম চিদম্বরম স্টেডিয়াম তামিলনাড়ু এবং থিরুভানান্থপুরম কেরালা। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে চেন্নাই স্টেডিয়ামে বর্তমানে 8টি পিচ প্রস্তুত থাকায় সেখানে অতিরিক্ত ম্যাচ আয়োজন করা সম্ভব। বর্তমান সূচি অনুযায়ী বাংলাদেশের ম্যাচগুলো হল 7 ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ কলকাতা, 9 ফেব্রুয়ারি ইতালি বনাম বাংলাদেশ কলকাতা, 14 ফেব্রুয়ারি ইংল্যান্ড বনাম বাংলাদেশ কলকাতা, 17 ফেব্রুয়ারি নেপাল বনাম বাংলাদেশ মুম্বাই। কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশের পর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ে। এরপর বিসিবি 2 দফায় আইসিসির কাছে ভেন্যু পরিবর্তনের আবেদন জানায়। টুর্নামেন্ট শুরু হতে মাত্র কয়েক সপ্তাহ বাকি থাকায় লজিস্টিক জটিলতা বিবেচনায় ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরানো কঠিন বলে মনে করছে আইসিসি। তাই ভারতের ভেতরেই বিকল্প ভেন্যুতে ম্যাচ আয়োজনের দিকেই ঝুঁকছে তারা। এ বিষয়ে আইসিসির আনুষ্ঠানিক সিদ্ধান্ত শীঘ্রই আসবে, আর সেটির দিকেই তাকিয়ে আছে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। প্রিয় দর্শক, এই ছিল দুপুরের সর্বশেষ সংবাদ। প্রতি মুহূর্তের আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।